মাত্র একদিনের মধ্যেই শেষ হলো রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার রামিসার বাবা মা ও বোন সহ মোট 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালতে উপস্থিত হয়ে সাক্ষীরা ঘটনার বর্ণনা দিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। তদন্তে ঘটনাস্থলে প্রধান আসামি ও তার স্ত্রী ছাড়া আর কারও অস্তিত্ব পাওয়া যায়নি বলে জমাকৃত চার্জশিটে উল্লেখ করা হয়। এদিকে বুধবার আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন। বিস্তারিত সাদিয়া হক মোয়ের প্রতিবেদনে। নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানি শুরুর আগে সকালে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। মামলায় রামিসার বাবা মা বোন ফরেনসিক চিকিৎসক সুরতহাল করা পুলিশ কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মোট 16 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল। জবানবন্দির মধ্য দিয়ে মাত্র একদিনের মধ্যেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হলো, যা বাংলাদেশ বিচার ব্যবস্থায় এক নজিরবিহীন দৃষ্টান্ত বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। শুনানিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ করে বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিতে এবং বিভ্রান্তি ছড়াতে মূল আসামি সোহেল রানা আদালতে অন্য এক ব্যক্তির নাম জড়ানোর চেষ্টা করছেন। তবে তদন্ত কর্মকর্তা আদালতকে স্পষ্ট জানিয়েছেন, ঘটনাস্থলে সোহেল রানা ও তার স্ত্রী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির কোনো অস্তিত্বের প্রমাণ ও আলামত পাওয়া যায়নি। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার আলোকে বা এটার মাধ্যমে এই মামলার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেইভাবে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে এবং বিচারের বিভিন্ন ধাপগুলো অতিক্রম করা হচ্ছে। এদিকে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, রামিসাকে ধর্ষণ ও হত্যায় আসামি সোহেল রানা কি দেখেছে এমন সুনির্দিষ্ট কোনো জবানবন্দি কেউ দেয়নি। আজকে এই মামলায় 16 জন সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। 16 জন সাক্ষী সাক্ষ্য সমাপ্ত হয়েছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন সম্পূর্ণ হয়েছে। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষেই জানা যাবে দেশের বহুল আলোচিত রামিসা শিশু হত্যা মামলার রায়ের দিনক্ষণ। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। মুন্সিগঞ্জের গজারিয়ার ধর্ষণের অন্য ঘটনায় তথ্য প্রযুক্তির সাহায্যে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় 8 দিন হাসপাতালে মৃত 6 শিশুর পোস্টমর্টেম জরুরি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতি তুলে ধরেন তিনি। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা, আলোচনা করা সঠিক নয়। তা আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। গজারিয়াতে মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি ধৃত হয়েছে। খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি জানিয়ে ট্রাফিক সিগন্যালে আর্টিফিশিয়াল ক্যামেরা ব্যবহারে সুফল পাওয়া গেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পোস্টমর্টম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় নেয়। সীমান্তে পুশিন ও পুশব্যাকের বিষয়ে বর্ডার গার্ড সক্রিয় অবস্থানে রয়েছে উল্লেখ করে সীমান্ত হত্যা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ,
ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সিলেটে ধর্ষণ ও হত্যার শিকার 4 বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, হাম রুবেলার প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনায় সরকারের সমালোচনাও করেন। শাহিন আহমেদের ক্যামেরায় ও মৃণাল কান্তি দাসের তথ্যে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সিলেট সদর উপজেলার সেই শোকাহত বাড়ি যেখানে এখনো থামেনি 4 বছরের শিশু ফাহিমাকে আহাজারি। ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সিলেটে পৌঁছেই সেই বাড়িতে যান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্বজনদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান, আশ্বাস দেন ন্যায় বিচারের। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি মানুষের প্রত্যাশার বিপরীতে যাচ্ছে। সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি দাবি করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর নতুন করে চাপ সৃষ্টি করবে। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে এটা আদায় করবে। ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই করের যন্ত্রণা সবার গায়ে চাপে। একটু দরদ নিয়ে চিন্তা করার দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। ঢাকায় শিশু রামিসা হত্যার দ্রুত বিচার কার্যক্রমের উদাহরণ তুলে ধরে ফাহিমা হত্যাকাণ্ডের বিচারও দ্রুততম সময়ে সম্পন্ন করার দাবি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আর কোনো বাপ মা চোখের পানি ফেলে না বলুক যে আমার বাচ্চা তো ফেরত পাবো না, আমি আমার বাচ্চার বিচার চাই। রামিসার বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আপনি বিচার চান কিনা? তিনি বলছেন, কার কাছে বিচার চাই? অসহায়ত্ব প্রকাশ করেছেন। কেন? বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই বলেই তিনি এই কথা বলেছেন। আইন প্রয়োগকারী সংস্থার উপরে আস্থা থাকলে তিনি এই কথা বলতেন না। আমরা সেই বাবাকেও কালকে কথা দিয়ে এসেছি, আপনার পাশে আমরা আছি এবং আপনার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এখানেই মানুষ মজলুম হবে। ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ থেকে জাতিকে রক্ষা করতে দেশজুড়ে চিরুনি অভিযান, ভ্রাম্যমাণ আদালত এবং চিকিৎসার বিশেষ প্রোটোকল সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। সচিবালয়ে ডেঙ্গু বিষয়ে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ডেঙ্গু রোগীদের পরীক্ষার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে 80% ছাড় দেওয়া হবে। এছাড়া বেসরকারি হাসপাতালে 10% সিটও বিনামূল্যে বরাদ্দ রাখতে হবে। ইউসুফ আলী রিপোর্ট। ডেঙ্গু নিয়ে দেশবাসীর মাঝে সচেতনতা তৈরি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্টদের সাথে নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বৈঠক শেষে মন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে অসচেতনতার কারণে বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। আগামী শনিবার সকাল 10টায় ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ এবং সকল বিভাগীয় শহর, সকল জেলা শহরে একযোগে আমরা ব্যানার নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা র্যালি করব। আপনারা সামিল হবেন। প্লাস টিভিতে আমরা, পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিতে যাচ্ছি, মাইকিং করব পুরা শহরে। গানের সৃষ্টি করা হচ্ছে 2টা সিটি কর্পোরেশনে। গানের তালে তালে মানুষকে আকৃষ্ট করার জন্য ডেঙ্গু সচেতনতা সৃষ্টি করব। ডেঙ্গু রোগের চিকিৎসা সাশ্রয়ী করতে নানা উদ্যোগের কথা জানান তিনি। পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজাপুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজে ধুয়ে চিপার ভিতরে পানি রাখে, এইগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব। মোবাইল কোড দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। মানে এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। মন্ত্রী বলেন, শুধু সরকার নয়, সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না,
শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে, আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার থেকে একজন আহ্বায়ক ও 3 সদস্য ও 1 সদস্য সচিবের সমন্বয়ে 5 জনের এই কমিটির কার্যক্রম চালু হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, 30 বাংলাদেশি যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার ঘটনায় 3টি এজেন্সি সিলগালা করা হয়েছে। তাদের লাইসেন্স বাতিল সহ পাচারকৃতদের ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি স্টিল আমরা যে তাদের অফিসটা আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। 7 জানুয়ারি এসএসসি পরীক্ষা হবে কিনা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। মিলন বলেন, সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করে পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তারিখ পেছানোর দাবি তোলায় এই সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে ছাত্রছাত্রীদের সেশন জটের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বলছে যে রোজার আগে শেষ করে দেন, এখন আবার সবাই বলছে যে না রোজার পরে শেষ করে। তো রোজার মাস যদি ছাত্রছাত্রীরা না পড়ে রোজার পরে শেষ করলে তাদের জন্য আবার একটা, আমরা তো স্টেক হোল্ডারের সাথে আলাপ করেই কাজ করছি, সকলে ওপিনিয়ন নিয়ে কাজ করছি, কারণ এডুকেশন তো সকলের কমিউনিটি, সকলের ইন্টারেস্ট আছে এবং এই মন্ত্রণালয়ের সাথে তো সকলেই ইনভলভ, তাই না? আপনারা সকলেই ইনভলভ, আপনাদের সন্তানরা রয়েছে, লেখাপড়া করছে, এটাই তো আমার বিউটি। ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরছে মানুষ। প্রিয়জনের সঙ্গে আনন্দ ঘন সময় কাটিয়ে রাজধানীমুখী যাত্রায় বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের ভিড়। তবে এবার স্বস্তির খবর, সড়কে বড় ধরনের যানজট না থাকায় তুলনামূলক নির্বিঘ্নেই ফিরছেন ঘরমুখী মানুষ। একই চিত্র রেল ও নৌপথেও। বিস্তারিত শবনম অম্বনীর রিপোর্টে। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পালা। তাই ছুটি শেষ হবার পরও দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর উদ্দেশ্যে ছুটছেন কর্মব্যস্ত মানুষ। ভোর থেকে বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়। যাত্রীরা বলছেন নির্ধারিত সময়ে ছাড়ছে অধিকাংশ বাস, তাই সড়কে চাপ থাকলেও এখন পর্যন্ত বড় কোনো যানজটের খবর পাওয়া যায়নি। ইনশাআল্লাহ মোটামুটি ঈদ সুন্দরভাবে কাটে আইছি, আমাদের কোনো সমস্যা হয়েছে না, পরিবার সুন্দরভাবে আছে। তা আমরা যে যানবাহনে আইছি ইনশাল্লাহ মোটামুটি ভালোভাবে আইছি, বাড়তে পারা হয় নাই, ওই যাইছি যে টাকায় আসছি ওই টাকাই। অতিরিক্ত যাত্রীর চাপ ছিল না, ঈদ যাত্রা একটু আড্ডু হইবই, এটা কোনো ফ্যাক্টর না। যাত্রীরা বলছেন ঈদের আগে বাড়ি যাওয়ার তুলনায় ফেরার পথে ভোগান্তি কম। সময় মতো বাস পাওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন অনেকে। খুব কষ্ট হয়, মায়া লাগে, কাজের তাগিদের জন্য আসতেই হয়। খারাপ লাগছে, তো কিছু করার নাই, চাকরি এখানে, জব এখানে, সব এখানেই আসতে হবে। ঈদের আনন্দ শেষে আবারও কর্মচঞ্চল জীবনে ফিরছে রাজধানী। আর সেই ফেরার যাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের তৎপরতাও অব্যাহত রয়েছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রাফিক ব্যবস্থাপনায় মাত্র 15 দিনেই রাজধানীর সড়কে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। সকালে জেএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। আনিসুর রহমান বলেন, ধীরে ধীরে সড়কে শৃঙ্খলা ফিরে আসছে। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তাঘাটেও মানুষ ট্রাফিক আইন মেনে চলেছে। তিনি বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ 500টি পয়েন্টে এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা বসানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। উন্নত বিশ্বের মতো দেশের সড়কেও পূর্ণ শৃঙ্খলা কাজ চলছে বলে জানান তিনি। এখন থেকে ট্রাফিক আইন না মানলে জেল ও জরিমানাও করা হবে। মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, কাউকে বিচারের গোড়ায় দাঁড় করানো, কাউকে সাজা দেওয়া, এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না তা না, ব্যত্যয় হয়,
এবং ব্যত্যয় যেখানে হবে সেখানে কিন্তু আইনের প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে আমরা এই জিনিসটা দেখব। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। 12 কেজির সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার 2 জুন এক বার্তায় তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ 19 এপ্রিল 12 কেজিতে 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়। তার 17 দিন আগে 2 এপ্রিল 387 টাকা বাড়িয়ে 1727 টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ 2 দফায় 12 কেজিতে 599 টাকা বৃদ্ধি করা হয়। ভোলায় বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে তার জন্মস্থান সদর উপজেলার কোড়ালিয়া গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে মরদেহ দাফন করা হয়। এর আগে দুপুর 2:30টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে রাষ্ট্রীয় গার্ড অনারের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। দুপুর 1:40 তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি তার নিজ গ্রামে অবতরণ করে। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এ সময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা হেলিপ্যাডে ভিড় জমান। ঝাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচন্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল রাজধানীবাসী। আবহাওয়া অফিস জানায় এমন অবস্থা থাকবে আরও 2 থেকে 3 দিন। এরপর নামতে পারে বৃষ্টি। এসএম আরিফের রিপোর্ট। টানা তাপদাহে রাজধানীতে অসহনীয় গরম, প্রচণ্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল নগরবাসী। আমরা ঢাকা শহরে যারা অবস্থান করতে সবাই আসলে গরমে অতিষ্ঠ হয়ে গেছে। সহ্য করার মতোই না এমন একটা পরিস্থিতি বর্তমান। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, গরমে ব্যাহত তাদের দৈনন্দিন কার্যক্রম। এমন একটা গোসল করার পরও শরীর ঘামায়, ঘাম হয়, ঘাম হইলে আর গেঞ্জি গায়ে দিনে দেখেন না, খুব ভয়াবহ গাড়ি, এই গরমের টেকা যায় না। আবহাওয়া অফিস জানায় সারা দেশের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। যে আমাদের জলীয় বাষ্প উপস্থিতির বেশি কারণে আমাদের ঘাম তাড়াতাড়ি শুকাবে না। আর একটা হলো আমাদের অবস্থান কোথায়। সারা দেশের তাপমাত্রা যেখানে মিনিমাম আসে, আমাদের সর্বনিম্ন আসে 20, 26, 27 এরকম। ঢাকার তাপমাত্রা 29 বা 30-এর কাছাকাছি। এর কারণ কি প্রচুর পরিমাণ অট্টালিকা, গাছপালার পরিমাণ কম। সেই কারণে আমাদের ঢাকাতে তাপ প্রবাহটা একটু বেশি মনে হয়, যে না আমাদের অস্বস্তি ভাবটা একটু বেশি মনে হয়। বৃষ্টি হতে আরো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আর এই বর্ষার বৃষ্টি শুরু হতে আরো কয়েকটা দিন সময় লাগতে পারে। আর বর্ষা অনসেট আমরা যেটা বলি সারা দেশ কভার করা, সেটা করতে হয়তো বা আমাদের জুনের 15 তারিখ আমরা এভারেজ টাইম 4-5 তারিখের দিকে আমাদের টেকনাফ বা কক্সবাজার চিটাগাঙ্গের অঞ্চলের দিকে চলে আসে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহা টানা ছুটি শেষ হলেও এখনো পর্যটকদের পদভারে মুখরিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নিজেকে তৃপ্তিময় ও পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিদিন হাজার হাজার পর্যটকদের আগমন ঘটে। সমুদ্রের ঢেউয়ের সাথে মিতালি গড়ার পাশাপাশি সাগরের রহস্য ঘেরা দেশের একমাত্র সি অ্যাকোরিয়ামেও লেগেছে পর্যটকদের ভিড়। কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের তথ্য ভিডিও চিত্রে জানাচ্ছেন তামান্না সাদিকা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে ঈদুল আজহার ছুটি শেষে এখনো পর্যটকদের ঢল অব্যাহত রয়েছে। সমুদ্রের নীল জলরাশি, ঢেউয়ের গর্জন আর বিস্তীর্ণ বালুকা বেলায় যেন দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের কাছে এক চিরায়ত আকর্ষণ। শুধু সৈকতের সৌন্দর্য নয়, পর্যটকদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাগরের গভীরে রহস্য ঘেরা সামুদ্রিক জীব বৈচিত্র্যকে ঘিরে গড়ে ওঠা বিনোদন ও গবেষণা केन्द्रগুলো। हामी 3 जना नेपाली भाइ दाजुभाइ कक्सबाजार घुम्न आएको छौँ अनि कक्सबाजार सबै घुमेर भ्याएर हामी अहिले फिस থেরাপিमा अहिले आएको छौँ। ফার্স্ট টাইম আসা, এখানে ভিজিট করলাম আর ভিতরে আসলে মাছগুলা বা সামুদ্রিক যত রকম মাছ আছে সব আছে, সবগুলোই দেখতে অনেক সুন্দর। এখানে পর্যটকরা কাছ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী, অক্টোপাস, শামুক, কাঁকড়া, চিংড়ি, জেলিফিশ সহ নানা বর্ণিল ও অদ্ভুত জীবজগৎ। অনেক পর্যটক জানাচ্ছেন সমুদ্র শুধু উপরিভাগের সৌন্দর্য নয়, এর গভীরেও যে এক বিস্ময়কর প্রাণ বৈচিত্র্য রয়েছে, এই অভিজ্ঞতা তাদের জন্য নতুন এক আবিষ্কার। সাগরে অনেক ধরনের মাছ আছে যেগুলা আমি দেখি নাই, এখানে এসে আমি দেখতে পেয়েছি। ফিশ ওয়ার্ল্ডে
এসে সামুদ্রিক প্রাণী দেখে অনেক ভালো লেগেছে। সবকিছু দেখে ভালোই লাগছে, হাঙর মাছ, তারপর কচ্ছপ, অনেক ধরনের মাছ দেখে ভালোই লেগেছে। পর্যটন সংশ্লিষ্টরা মনে করেন কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক বিনোদন ও গবেষণাধর্মী কেন্দ্রগুলো আরো উন্নত করা গেলে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে। এই প্রাণী জগতের মধ্যে যে এটা একটা বিশাল একটা জগৎ, যেটা আমরা এখনো শেষ করতে পারি না, যে আসলে সমুদ্রের মধ্যে কত প্রকার প্রাণী আছে। তা আমাদের রেডিয়েন্ট ফিশার চেষ্টা করতেছে ওই সমুদ্রের তলদেশটাকে মানুষের সামনে, দর্শনার্থীর সামনে তুলে ধরা। তামান্না সাদিকা, মাই টিভি। 1875 সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন, তাই মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে বাতাসের সাথে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশেপাশের এলাকা। তবে শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের তথ্য ও ছবি নিয়ে জুবাইর রহমানের রিপোর্ট। মাদারীপুর শহরের বাসাবাড়ির ময়লা আবর্জনা ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে সদর উপজেলার মহিষের চর এলাকায়, পরে ফেলা হচ্ছে মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। নাক মুখ চেপে ধরে পথচারী ও যাত্রীদের করতে হচ্ছে যাতায়াত। বাতাসের সাথে ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ছড়িয়ে পড়ছে আশপাশে। এখান থেকে গাড়ি চালাইলে ময়লার কারণে আমাদের সমস্যা হয়, অনেক দুর্গন্ধ, গাড়ি স্পিড বাড়াইতে লাগে, এই কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে যায়। নাকে হাত দিয়ে তাদের এখানে যেতে হয়। আমরা মনে করি, জনগণ হিসেবে আমরা মনে করি ময়লা ফেলার স্থানটা এখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া উচিত পৌরসভার। 150 বছরের পুরনো এই পৌরসভায় নেই কোনো আধুনিক ডাম্পিং স্টেশন। টানা বৃষ্টিতে বর্জ্য থেকে বের হওয়া পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমি ও পুকুরে। এতে বাড়ছে রোগবালাই, নষ্ট হচ্ছে পরিবেশ, ক্ষুব্ধ যাত্রী, চালক, পথচারী ও এলাকাবাসী। এই ময়লায় মনে করেন কুকুর থাকলে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটতে পারে, পরিবেশ দূষণ করতেছে, তারপর দুর্গন্ধ, বাচ্চাদের শ্বাসের সমস্যা হতে পারে। এখানটা যাইতে গেলে মনে করেন অসহ্য হয়ে জায়গা, এটা যদি এখান থেকে সরাই নিয়ে অন্য কোনো জায়গায় ব্যবস্থা করতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো আর কি। তবে আশার কথা শোনালেন পৌর প্রশাসক। বললেন, এলাকাবাসীর ভোগান্তি কমাতে নেওয়া প্রকল্প অনুমোদন হয়েছে, অর্থ আসলেই শুরু হবে পরবর্তী কার্যক্রম। বর্জ্য নিয়ে আমাদের একটা আলাদা প্রকল্প অলরেডি হচ্ছে অনুমোদন হয়ে আছে, একনিক অনুমোদন হয়েছে। এটা বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল। তো জনস্বাস্থ্য প্রকৌশলের হয়ে আছে, এটা চাইনিজ অর্থায়নে হবে। তো এখন যে বিষয়টা হচ্ছে, এখানে আমরা ইতিমধ্যে আমাদের জায়গা সিলেক্ট করা হয়েছে, এখন প্রজেক্টটা শুরু হলে আমরা হয়তো বা ওইখানে কাজে যেতে পারবো। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। ময়লা অপসারণে 111 জন পরিচ্ছন্নতা কর্মী, 30 জন ভ্যান ও ট্রাক চালক নিয়োজিত রয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। গত ডিসেম্বর প্রান্তিক শেষে যা ছিল 5,57,217 কোটি টাকা। তাতে ডিসেম্বর প্রান্তিকের তুলনায় মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণ 18,24,668 কোটি টাকা, যার মধ্যে 32.26% ঋণ খেলাপি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ 1,49,784 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 45.85%। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হারও 30%-এর ওপরে। মোট খেলাপি ঋণ 4,16,481 কোটি টাকা।